সংখ্যালঘু নির্যাতনে অগ্নিবারুদ হয়ে উঠতে পারে ভারত, ওআইসি ও জাতিসংঘকে তৎপর হবার তাগিদ। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের তৃতীয় ধাপের সতর্কতা জারি, সন্ত্রাসী হামলার ঝুঁকি। নির্বাচনের আগেই সংস্কারের রোডম্যাপ দাবি এনসিপির, ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেলে। মুসলিম সহ সংখ্যালঘু নিপীড়ন ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার আগ্রাসন ভারতকে অস্তিত্বের হুমকির মুখে ফেলতে পারে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক তকমার আড়ালে মুসলমানদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বাস্তুচ্যুত করার প্রক্রিয়া বাস্তবায়নের ষড়যন্ত্র করছে দেশটির সরকার। একক কর্তৃত্ববাদের এমন অনিয়ন্ত্রিত দৌড়ে দক্ষিণ এশিয়ার অগ্নিবারুদ হয়ে উঠতে পারে ভারত, এমন আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। আলী আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মসজিদ থেকে মুসল্লিদের বের করে পুলিশের লাঠি পেটা কিংবা মসজিদের সামনে উচ্চস্বরে গান বাজিয়ে উগ্রপন্থীদের সশস্ত্র মহড়া। ভারতের আসাম, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যেই বহুদিন ধরে চলছে জাতিগোষ্ঠী নিধনের এমন বেহায়া ষড়যন্ত্র। আরএসএস এবং বিজেপির একক হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার এই নৃশংসতার বলয়ে আছে ভারতের মোট জনসংখ্যার প্রায় ৩০%। উগ্র আচরণের কারণেই জাতিগতভাবে দীর্ঘমেয়াদে ভারতেরই ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ভারতের এই হিন্দুত্ববাদের মাধ্যমে যে মানে মুসলমানদেরকে ক্রমাগত একটা কর্নার করা হচ্ছে বা সংখ্যালঘুদেরকে, একটা পর্যায়ে তারা রিভোল্ট করতে বাধ্য হবে। তখন কিন্তু খুদ ভারতের ভৌগোলিক অস্তিত্ব কিন্তু হুমকির মুখে পড়বে। শুধু তাই না, পুরা দক্ষিণ এশিয়া কিন্তু একটা অগ্নিবারুদ হয়ে উঠতে পারে, কারণ দুই পাশে দুইটা বৃহৎ মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ এবং পাকিস্তান। পতিত আওয়ামী সরকারের মতো গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া দেশটিকেও গণহত্যার জন্য জবাবদিহিতা করতে হবে। তারা বন্ধুত্ব করতে চেয়েছে আওয়ামী লীগের মতো একটা ফেসিবাদী দলের সাথে, যেন ভারতের আদানিদের ব্যবসা বাংলাদেশে হয়। ভারতে যদি কোনো কারণে একটা বড় ধরনের দাঙ্গা লাগে, যে পরিমাণ আমরা অলরেডি 10 লাখ রোহিঙ্গা আমরা শেল্টার দিয়েছি, আমরা কি আরও পশ্চিমবাংলা মুর্শিদাবাদ আমাদের বর্ডারে আছে, বা আর অন্য যে দিনাজপুরে আছে, এইসব মুসলমানরা যদি আসামে বাস্তুচ্যুত হয়, আমরা কি আরও মুসলমানদেরকে শেল্টার দিতে পারবো? আমাদের কি সে এবিলিটি আছে? সুতরাং বাংলাদেশে এখানে সোচ্চার হতে হবে ভারতের এই সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে। ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে ওআইসি ও জাতিসংঘের উদ্যোগের তাগিদ বিশ্লেষকদের। সৌদি আরব যদি বলে, সংযুক্ত আরব আমিরাত যদি বলে, তারপরে আপনার কাতার যদি বলে যে তোমার শ্রমিকদেরকে আমরা 24 ঘন্টা নোটিশে ফেরত দিব, তার যে সে ধরনের অবস্থান নেয়, তখন সে বাধ্য হবে পিছু হটতে। পাশাপাশি আপনার বিভিন্ন সামাজিক সংগঠন বিশ্বব্যাপী যে যদি আন্দোলনটাকে আমরা এইভাবে চাঙ্গা করতে পারি, তাহলে ভারত একসময় বাধ্য হবে মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম কমিশনের প্রতিবেদনে ভারতকে জাতিগত নিপীড়ন বন্ধে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য তৃতীয় ধাপের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে চতুর্থ ধাপের সতর্কতা অর্থাৎ ভ্রমণ নিষেধ করা হয়েছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকাটি হালনাগাদ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন স্থানে হুটহাট বিক্ষোভ দেখা দিচ্ছে। এগুলোতে যে কোনো মুহূর্তে পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে, তাই মার্কিন নাগরিকদের সব ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলা ও অন্য কর্মকাণ্ড সহ সন্ত্রাসী সহিংসতার ঝুঁকি আছে। ঝুঁকি থাকার প্রেক্ষিতে ঢাকার কূটনৈতিক এলাকার বাইরে মার্কিন সরকারের কর্মচারীদের অপ্রয়োজনীয় চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। একই কারণে ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বিশেষ কর্তৃপক্ষের অনুমোদন নিতে বলা হয়েছে মার্কিন সরকারের কর্মকর্তা কর্মচারীদের। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিতে হবে বলে ঐক্যমত্য কমিশনের কাছে মতামত তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কোনো দল বা গোষ্ঠীর কারণে সংস্কার আটকে গেলে জনগণ আবারও রাস্তায় নামবে বলেও জানান দলটির নেতারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারা।
তৌহিদুর রহমানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের জন্য মতামত নিতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এনসিপির সাথে বৈঠক। কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২৯টি বিষয়ে একমত এনসিপি। ভিন্ন মত রয়েছে এমন প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের সাথে টানা ৬.৫ ঘন্টা আলোচনা করে দলটি। বৈঠকে প্রধানমন্ত্রীর এককেন্দ্রিক ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংশোধনে গণভোটের ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এনসিপি নেতারা। এই কথাটি এসেছিল যে আসলে দুই প্রান্তে যদি চলে যায় তাহলে আসলে কিভাবে সমঝোতাটি হবে। তো সেটার জন্য আমরা মনে করি আলোচনার কোনো বিকল্প নেই এবং আলোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত। জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায় তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার বা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কীরকম হতে পারে, সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে কারা দায়িত্ব পালন করতে পারেন, সেই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ বিস্তারিত আলাপ আলোচনা করছি। এদিকে আগামী সংসদ নির্বাচনে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একসাথে চায় বলে জানিয়েছে এনসিপি। পরবর্তীতে যে নির্বাচনটি হবে ওই নির্বাচনটি একই সাথে আইনসভার নির্বাচন, একই সাথে গণপরিষদের স্ট্যাটাসটা নিয়ে যাদের প্রাথমিক কাজ হবে কনস্টিটিউশনটাকে রিরাইট করা। এর আগে সকালে বৈঠকের শুরুতে জাতির আকাঙ্ক্ষা পূরণে জাতীয় সনদ তৈরির পক্ষে মত দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে, কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি অংশ নেন। রাষ্ট্র যখন আমরা রিপাবলিক বলি, এটার সাথে অটোমেটিক ডেমোক্রেসি অনেক কিছু বিষয় একসাথে এসে যায়। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। ভারত, আমেরিকা বা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে সময়মতো ভোট গ্রহণের দাবি বিএনপি ও সমমনা দলের নেতাদের। সংস্কারের নামে জনগণের সাথে অন্তর্বর্তী সরকার নাটক করছে বলেও অভিযোগ তাদের। আরফিন শাওনকে সঙ্গে নিয়ে মাহিলা ইসলামের রিপোর্ট। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের বিকল্প নেই মন্তব্য করে সভায় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না, এটি চর্চা করতে হয়। এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনায় ১/১১ পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দেন দলটির জ্যেষ্ঠ নেতা জয়নুল আবদিন ফারুক। আবারও কোনো চক্রান্তে যদি এই মুক্তিযুদ্ধের প্রতি অবহেলা করা হয়, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে আশ্রয় দেয়াই প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়। বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশকে বিচ্ছিন্ন করা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। এরপর ভারত গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করতে পারে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে গণযোগদানের অনুষ্ঠানে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে নাটক করছে। যতই সংস্কার করেন না কেন, বড় বড় রাজনৈতিক দলগুলি যদি ঐক্যমত না হয়, এই সংস্কারগুলি ডাস্টবিনে যাবে। সকালে একরকম, বিকেলে একরকম কথা না বলে বিসমিল্লাহ পড়ে অজু করে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন, ভাষণে বলে দেন কখন নির্বাচন হবে। বিগত ৮ মাসে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও নতুন বিনিয়োগ নেই বলেও অভিযোগ এলডিপি চেয়ারম্যানের। ৯ মাস ক্ষমতায় আছেন। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। 23 বছর বয়সী এই শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে। পুলিশ জানায়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী সিঙ্গারা খাচ্ছিলেন। এ সময় একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থী সিঙ্গারা খাওয়া দেখে হাসছিলেন। তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা হাসার কারণ জানতে চাইলে সংঘর্ষ বাধে। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হয়। জেলখানার নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করতে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে কারা অধিদপ্তর। একই সঙ্গে উন্মুক্ত কারাগারের ধারণা থেকে যে কোনো ইকোনমিক জোনে প্রথমবারের মতো কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে একটি কারাগার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে 15 থেকে 20,000 বন্দী নিজেদের সংশোধনের পাশাপাশি পাবেন উপার্জনের সুযোগ। একুশে টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। কারাগার মানে শুধু নরক যন্ত্রণা নয়, কারণে অকারণে শাস্তি ভোগও নয়। এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে বিশ্বের অনেক দেশেই উন্মুক্ত কারাগারের কার্যক্রম চলে আসছে আরও আগ থেকেই। উন্মুক্ত কারাগারের ধারণা থেকে এবার উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে দেশের যে কোনো ইকোনমিক জোনে কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে একটি ভিন্নধর্মী কারাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই কারাগারে বন্দির ধারণ ক্ষমতা হবে 15 থেকে 20,000। বেসরকারি উদ্যোক্তাদের যুক্ত করার মধ্য দিয়ে স্থাপন করা হবে 10 ইউনিটের উৎপাদনমুখী কারখানা। কারাবন্দীদের দেয়া হবে উন্নত প্রশিক্ষণ। তবে এর আগে জেলের নাম পরিবর্তন চায় কারা অধিদপ্তর। বাংলাদেশ জেলের পরিবর্তে এটা কারেকশন সার্ভিস বাংলাদেশ নাম করার জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি। ইন অ্যান অ্যাভারেজ যদি 1000 বন্দী উৎপাদনমুখী কারখানায় ধরি তাহলে 10টা ইউনিটের মতো কাজ হতে পারে। বন্দীদেরও এমন একটা এনভায়রনমেন্ট ওখানে অফার করতে চায় যেটা ওপেন জেলে পৃথিবীর বিভিন্ন জায়গা আছে, তার ইট উইল বি নট লাইক এ ট্রেডিশনাল জেলের মতো হবে না। এই উদ্যোগ আলোর মুখ দেখলে হাজারো কারাবন্দীর কর্মসংস্থান নিশ্চিত হবে বলে জানান তিনি। আমাদের উদ্যোগ যদি সফল হয় তাহলে তারা ইভেন কোনো বন্দির জেলে থেকেই কিন্তু তার পরিবারকে তার যে ইনকামটা হবে এটার মাধ্যমে সে কিন্তু তার পরিবারকেও সহায়তা করতে পারবে। কারা প্রধান আরও জানান, নিরাপত্তা শতভাগ নিশ্চিত করেই কারাগারের তথ্য প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। যেমন আমরা উৎপাদনমুখী করবো, একই সাথে আমাদেরকে নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। সো আমরা তথ্য প্রযুক্তি নির্ভর করে বিশেষ এআইটাকে ব্যবহার করবো এখানে তাদের কমিউনিকেশন এবং অন্যান্য বিষয়গুলোকে নিয়ন্ত্রণ এবং মনিটরিং করার জন্য, যাতে হার্মফুল কোনো কমিউনিকেশন ওইখান থেকে বাইরে না হয়। নীতিগত অনুমোদন পেলে শুরু হবে উদ্যোগ বাস্তবায়নের কাজ। সরকার ডেফিনেটলি ডিসাইড করবে কোথায় সুবিধাজনক হবে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সংখ্যালঘু নির্যাতনে অগ্নিবারুদ হয়ে উঠতে পারে ভারত, ওআইসি ও জাতিসংঘকে তৎপর হবার তাগিদ। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের 3য় ধাপের সতর্কতা জারি, সন্ত্রাসী হামলার ঝুঁকি। নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ দাবি এনসিপি, ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।